আসসালামু আলাইকুম। আজকে আমি মূলত ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূসক কখন থেকে চালু করা হয় এই পৃথিবীতে এবং বাংলাদেশে কবে চালু হয় এবং এই সংক্রান্ত কিছু জাবেদা এইচএসসি লেভেলে আসে আমাদের, ওই বিষয়গুলি নিয়ে ডিসকাস করতেছি। তো ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর, সংক্ষেপে একে মূসক বলে আর কি। বিংশ শতাব্দীতে উদ্ভাবিত একটি আধুনিক কর যা যে কোনো ব্যবসার মাধ্যমে সৃষ্ট মূল্য সংযোজনের উপর আরোপ করা হয়ে থাকে। মূলত এই ভ্যাট ব্যবস্থাটি কখন চালু হয়? 1922 সালে সর্বপ্রথম চালু হয় জার্মানিতে, 1940 সালে জাপানে এবং 1948 সালে ফ্রান্সে ও আর্জেন্টিনায় চালু হয় 1953 সালে। এখন আসা যাক বাংলাদেশে কবে চালু হয়। 1988 সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ প্রথম ভ্যাট ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করলে বিরোধী দলগুলোর তীব্র সমালোচনার মুখে তা বাতিল করতে তিনি বাধ্য হন। পরবর্তীতে 1991 সালে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানের নেতৃত্বে 11 জুন সংসদে মূল্য সংযোজন কর বিলটি উত্থাপিত হয় বা উপস্থাপিত হয়। একই বছর 1991 সালের 9 জুলাই বিলটি পাস হয়। এখানে অবজেক্টিভ আসতে পারে তোমাদের, ভ্যাট বিল কবে পাস হয় বা কবে থেকে চালুর ধার্য করা হয়। যদিও 1991 সালের 1 জুলাই থেকে এটাকে কার্যকর বিবেচনা করা হয়। ঠিক আছে, তাহলে এখানে দুটো অবজেক্টিভ আসতে পারে, একটা ভ্যাট কবে চালু হয়, প্রথম বিশ্বে কবে চালু হয়, বা বাংলাদেশে কবে চালু হয়, বাংলাদেশের কবে কত তারিখ থেকে কার্যকর ধরা হয়, এই সমস্ত অবজেক্টিভ থাকতে পারে আমাদের। হ্যাঁ, ভ্যাট কত প্রকার হয়? আমরা যদি আগের আইনে যাই তাহলে 2%, 3%, 4.5%, 5, 7, 10, 15 এই 7টি হারে ধার্য হয়ে থাকে। তবে নতুন আইনে ভ্যাট ব্যবস্থা 5টি হয়, যেটা হচ্ছে 2%, 5%, 7.5%, 10% ও 15% হারে হয়ে থাকে। এনবিআর সূত্র অনুসারে পণ্য বা সেবার আমদানিতে 15%, উৎপাদনে 10%, পাইকারি পর্যায়ে 7.5% এবং খুচরা পর্যায়ে 5% হারে ভ্যাট ধার্য করা হয়ে থাকে। তবে এই ভ্যাট উৎপাদন থেকে খুচরা বিক্রয় পর্যন্ত বিভিন্ন স্তরে আরোপ ও আদায় করা হলেও এর দায়ভার কিন্তু চূড়ান্তভাবে ভোক্তাকেই বহন করতে হয়। আবগারি শুল্ক, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক কি সংক্ষেপে একটু বলি। দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যের উপর আরোপিত করকেই আবগারি শুল্ক বলা হয়। আবগারি শুল্ক আমদানি সামগ্রীর উপর আরোপিত করকে বলা হয় আমদানি শুল্ক, পাশাপাশি রপ্তানি পণ্যের উপর আরোপিত করকে বলা হয় রপ্তানি শুল্ক। এবার আসা যাক আমাদের ভ্যাট সংক্রান্ত জাবেদা। ভ্যাট ক্রেতার জন্য ক্রেতা দিয়ে থাকে আর বিক্রেতা গ্রহণ করে, ফাইনালি এটা তোমার সরকারি কোষাগারে জমা দিতে হয়। তো এখানে তারিখ লিখতে হবে, যদি তারিখ থাকে তারিখ অনুসারে। আমরা যেহেতু 1 নম্বর জাবেদা করতেছি, নগদে 5,000 টাকার পণ্য ক্রয় করা হলো এবং এর উপর 15% হারে মূল্য সংযোজন করে আদায় করা হলো, প্রদান করা হলো। যেহেতু আমি ক্রয় করছি, ক্রয়টা আমার জন্য ব্যয়, আর ভ্যাট যে প্রদান করছি এটা যদি আমি এটাও তো আমাকে দিতে হবে। ঠিক আছে, তো এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি সম্পদ, অ্যাডভান্স দিচ্ছি আমরা ভ্যাট। পরবর্তীতে উৎপাদিত এই কাঁচামাল ক্রয়ের মাধ্যমে উৎপাদিত পণ্যের সাথে এটা সমন্বয় করা হয় আর কি। তাহলে ক্রয় হিসাব এখানে জাবেদায় ক্রয় হিসাব ডেবিট হবে, ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে আমাদের, এই জন্য নগদান হিসাবটা ক্রেডিট। তো ক্রয় করছি আমরা 5,000 টাকার পণ্য, আর এই 5,000 টাকার আমরা 15% ভ্যাট দিছি। 5,000 টাকার 15% হচ্ছে 750 টাকা। 750 টাকা আমরা ভ্যাট দিয়েছি। ফাইনালি আমাকে পেমেন্ট করতে হয়েছে 5,750 টাকা। এটা হচ্ছে ক্রয়ের ক্ষেত্রে, যদি আমি নগদ ক্রয় করি। বাকিতে ক্রয় করলে এখানে পাওনাদার হতো আর কি। এটা নগদ ক্রয় করছি আমি, 10,000 টাকার মাল বিক্রি করছি এবং এর উপর 15% হারে মূল্য সংযোজন কর আদায় করছি। আদায়কৃত ভ্যাট আবার সরকারি কোষাগারে জমা দিচ্ছি। এখানে দুইটা জাবেদা হবে। 1 নম্বর জাবেদা হবে, যেহেতু আমি বিক্রি করছি আমার টাকা আসবে, নগদান হিসাব ডেবিট হবে। এখানে নগদান ডেবিট,
বিক্রয় ক্রেডিট, ভ্যাট, চলতি হিসাব ক্রেডিট। এখানে প্রদেয় ভ্যাট লিখলেও চলে। আচ্ছা, এগুলির ব্যাখ্যা এত জটিল কিছু না, যে নগদে বিক্রি করা হলেও ভ্যাট আদায় করা হলে এগুলি লিখলেই হয়। তো এখানে আমার বিক্রয়ের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। আবার 10,000 টাকার যদি আমি 15%-এ আসি, এখানে দাঁড়াইল আমার 1500 টাকা। 10,000-এর 1500 টাকা আমার ভ্যাট। তো আমি ফাইনালি আদায় করলাম, টাকা রিসিভ করলাম হচ্ছে 11,500 টাকা। এটা আমার জন্য আয়, এটা আমার জন্য দায়, এটা আমার জন্য সম্পদ। এবার আসতেছি ভ্যাট সহ যদি বলে তখন কি হবে। ভ্যাট সহ মানে এই টাকার মধ্যে আমার পণ্যের দামও আছে প্লাস ভ্যাটও আছে। অনেক সময় এরকম লেখা থাকে না যে 3,000 ভ্যাট সহ, তখন আমাদেরকে কিন্তু 3,000 টাকা পেমেন্ট করলে পণ্যটা দিয়ে দেয়। ঠিক আছে, তার মানে এর মধ্যে পণ্যের দামও আছে, ভ্যাটও আছে। যাবে দেয় কি, ক্রয় ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর নগদান ক্রেডিট। তো নগদান ক্রেডিট হবে টোটাল আমি টাকা পেমেন্ট করছি 1,15,000 টাকা। এখন এর মধ্যে আমার পণ্যের দামও আছে, ভ্যাটও আছে। আমি যদি সংক্ষিপ্ত আকারে আসি, 1,15,000 ভ্যাটটা আমাদেরকে এইভাবে বের করতে ইন্টু 15 ভাগ 115। তো ভ্যাট হবে 15,000 টাকা। তো আমি ভ্যাট লিখলাম 15,000 টাকা। 1,15,000 টাকার মধ্যে যদি ভ্যাট 15,000 টাকা হয়, তাহলে আমার পণ্যের দাম হচ্ছে 1 লাখ। আচ্ছা, এখন আসা যাক 115 কেন হইল। আসলে এখানে ভ্যাট সহ পণ্যের দাম বলা হয়েছে। তো পণ্য প্লাস, আমরা যদি পণ্যের দাম 100 টাকা ধরি, ভ্যাট হবে কত? 15। তাহলে ভ্যাট সহ পণ্যের দাম হচ্ছে 115। তাহলে এইভাবে যদি আসে ঐকিক নিয়মের মতো, 115 টাকা ভ্যাট সহ পণ্যের দাম হলে ভ্যাট কত? 15 টাকা। 1 টাকা হলে কত? 15 ভাগ 115। তাহলে 1,15,000 হইলে কত? 1,15,000 হইলে এই যে 1,15,000 ইন্টু 15 ভাগ 115, এভাবে আর কি 115 আসে আর কি মূলত। এবার আসি ভ্যাট সহ বিক্রি করছি আমরা, এই একই সিস্টেম। তাহলে এখানে আমরা বিক্রি যেহেতু করছি, আমরা নগদ টাকা রিসিভ করব। নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। তো নগদ টাকা রিসিভ করছি আমি 4,60,000 টাকা। আর এখানে আমার ভ্যাটটা বের করতে হবে। ভ্যাট সমান সমান হবে 4,60,000 ইন্টু 15 ভাগ 115, তার মানে যে 60,000 টাকা। তাহলে ভ্যাট যদি 60,000 টাকা হয়, তো আমার পণ্যের দাম আসতেছে 4 লাখ টাকা। ওইটা ওইভাবেই 100 টাকা পণ্যের দাম, ভ্যাট 15, তাহলে ভ্যাট সহ পণ্যের দাম 115। ঐকিক নিয়ম হিসাবে এটা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এখানে যে সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টা আমি লিখতে ভুলে গেছি, 2 নম্বর যাবে এটা। তখন হবে ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান লেখা যাবে, ব্যাংক লেখা যাবে, ক্রেডিট।
এখানে শুধু ভ্যাটের টাকাটা 1500। এবার আসতেছি, যেহেতু নাম আছে এখানে বাকিতে ক্রয়, ওই সেম জিনিস, তাহলে ক্রয় ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট। এখানে শুধু ভ্যাট লিখলেও চলবে, আর এখানে যেহেতু নাম আছে এখানে প্রদেয় হিসাব লিখতে হবে, ধরে নিতে হবে এটা বাকি। প্রদেয় হিসাব ব্র্যাকেটে আমরা এনামূল লিখতে পারি, ক্রেডিট। তাহলে এখানে 23,000 ভ্যাট সহ বলছে, তার মানে ইন্টু 15 ভাগ 115, এখানে আসবে 3,000 টাকা। তাহলে ভ্যাট হচ্ছে 3,000, পণ্যের দাম হচ্ছে তাহলে 20,000, টোটাল লেনদেনটা হচ্ছে 23,000 টাকায়। এবার যদি আমরা একটু আসি বাকিতে বিক্রয়, একই সিস্টেম, তাহলে এখানে আমরা প্রাপ্য হিসাব লিখতে পারি, প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট। এখানে ভ্যাট চলতি হিসাব লেখা যায় বা প্রদেয় ভ্যাটও লেখা যায়, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। তাহলে এখানে 46,000 টাকা পণ্যের দাম ইন্টু 15 ভাগ 115, এটা 6,000 আসবে আর কি। তো ভ্যাট হচ্ছে 6,000, বিক্রয় হচ্ছে তাহলে 40,000, টোটাল প্রাপ্য হিসাব হবে তাহলে 46,000। আচ্ছা, এটা আসতেছি মণিহারি ক্রয় করছি আমরা ভ্যাট সহ। মূলত আমরা যে পণ্য কাঁচামাল বা যে পণ্য পুনরায় বিক্রি করব সেক্ষেত্রে আমরা ভ্যাটটা হিসাবভুক্ত করব, আদারওয়াইজ আমরা যে পণ্য ব্যবহার করব সেটার ভ্যাট হিসাবভুক্ত হয় না। তো এখানে ভ্যাটটা দরকার নেই, জাস্ট জাবেদা হবে মণিহারি ডেবিট নগদান ক্রেডিট 575। এখানে অটোবি ফার্নিচার্স থেকে আমরা একটা অফিসের জন্য একটা আলমারি কিনছি, তো এখানে আমরা ওইটাই লিখবো। আলমারি হচ্ছে আসবাবপত্র ডেবিট। এখানে অটোবি ফার্নিচার্স যেহেতু নাম আছে আমরা ধরে নিচ্ছি বাকিতে ক্রয় করছি, প্রদেয় হিসাব অটোবি, নগদ ধরলে চলতো, 2,30,000। জাযাকাল্লাহ খাইরান, আজকে এই পর্যন্তই। পর্যায়ের পরে আমি একটা বিগিনিং ক্লাস নিব, একদম শুরুর দিকে যারা জাবেদা একদম বুঝোই নাই বা শুরুই করে নাই বা নতুন করে পড়াশোনায় আসছো ব্যবসা শিক্ষা শাখায়, তাদের জন্য একটা ক্লাস থাকবে, আর্থিক বিবরণী ক্লাস থাকবে, শেয়ার ইস্যু ক্লাস থাকবে, পর্যায়ক্রমে সব প্রত্যেকটা সেক্টরে কিছু কিছু অংশের ক্লাস থাকবে। আল্লাহ হাফেজ।